নমস্কার সবাইকে। আজকে আমাদের সিম্পল এবং ইন্টারেস্টের পার্ট নাম্বার 4 হবে, ঠিক আছে? পার্ট নাম্বার 4 এর 17 নম্বর অঙ্ক হবে। আচ্ছা, এই অঙ্কটা করানোর আগে আমি একটা কথা বলে দিই, ঠিক আছে? সেটা হলো রিসেন্টলি কিছুদিন আগে হয়তো কি বেরিয়েছে যে রেলওয়ে যে আছে না, রেলওয়ে ওদের ক্যালেন্ডার বের করেছে, ঠিক আছে? এবং ওরা একটা ঘোষণা করেছে যে ওদের যে এক্সাম গুলো আছে কি করে পার ইয়ারলি কমপ্লিট করবে, আর মোটামুটি কমপ্লিট করেও, ঠিক আছে? আগে তো রেলওয়ের কোনো পরীক্ষা 3-4 বছর পর পর হতো। তো ঠিক ঠিকানা হতো না যে হয়তো ফর্ম ফিল আপ হলো এবছর, 4 বছর পরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এখন কি হয়, প্রত্যেক ইয়ারের পরীক্ষা প্রত্যেক বছরই শেষ হচ্ছে, এবং হয়তোবা যেহেতু একটু দেরি হয়েছে সেশনটা 24-এর, ওই জন্য হয়তো পরীক্ষাগুলোর যে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সেটাকে 1.5 বছর 2 বছর লেগে যাচ্ছে। তো খুব মানে 1-2 বছরের মধ্যে এটা কি হয়ে যাবে যে ইয়ারলি এক্সাম ইয়ারলি শেষ করে দেবে, এবং নিয়োগটাও 1 বছরের মধ্যেই শেষ করে দেবে। তো কি করতে হবে, যে যারা নতুন, যারা পুরনো তারা জানে যে কি পড়াশোনা করতে হবে, যারা নতুন আছে না তাদের কি করতে হবে, যে এই একই রকম ভাবে নতুনদের একটু চাপ, তবুও যদি একটু খাটে আলাদা করে কি করতে হবে, পড়াশোনা করতে হবে যেভাবে, যে ওয়েতে পুরো সিলেবাসটাকে যেমন কভার করতে হবে সেভাবেই কভার করতে হবে। সাথে কি করতে হবে, যে রেলওয়ের জন্য শুধুমাত্র, ঠিক আছে, কয়েকটা পোর্শন আলাদা করে যদি কেউ পড়ে, ঠিক আছে? নন টেকনিক্যালে কথা বলছি আমি, টেকনিক্যাল পোর্শন নিয়ে আমার অতটা আইডিয়া নেই। তো নন টেকনিক্যাল পোর্শনে যেমন গ্রাজুয়েট লেভেল আছে আর 10+2 লেভেল আছে, সেখানে কি দেখা যাবে যে সেখানে দেখা যাবে যে আমরা যদি কয়েকটা জিনিস দেখি, যেমন লাস্ট এক্সামের লাস্ট 8 মাসের যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, ঠিক আছে, খুব খুঁটে খুঁটে ভালো করে, মানে খুব মানে এমন এমন কোশ্চেন দেয় যেগুলো ভাবার বাইরে আর কি, ঠিক আছে? ওইখান থেকেই দেবে, ঠিক ডিরেক্ট কোশ্চেন না দিয়ে একটু ঘুরিয়ে দেয়, অনেক সময় চাইলেই টাফ করে, অনেক সময় ইজি করে দেয়, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার থেকে থাকছে, কম্পিউটার থেকে শর্টকাট কি থেকে, আরো কম্পিউটার থেকে ভালো কোশ্চেন থেকে, যেহেতু কম্পিউটার থেকে মানে এতদিন ধরে কি হতো, এ যাবৎ ধরে যে এক্সাম গুলো হয়েছে কম্পিউটার থেকে ঠিক তেমন কোশ্চেন আসতো না, একটা বা দুটো। তো কি হয়, তো নর্মালি যেসব কোচিং সেন্টার বলি বা আমরা যারা টিচার আছে যারা এসব পড়ায়, কি করে 10 ইয়ার্স কে ফলো করেই পড়ায়। তো তো কম্পিউটার নিয়ে ঠিক তেমন কিন্তু অতটা কেয়ার করা হতো না, হয়তো একটা বা দুটো থাকতো, নর্মাল থাকতো, ঠিক আছে? তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেলওয়েতে কিন্তু কম্পিউটার থেকে প্রচুর কোশ্চেন থাকছে, এবং এমন কোশ্চেন থাকছে যেগুলো পড়া যাবে না নর্মালি না পড়াশোনা করলে, ঠিক আছে? তো কম্পিউটার পড়তে হবে। আর ম্যাথ জিআই, ম্যাথ আর জিআই কি করতে হবে, এখানে টাইমিংটা খুব ফ্যাক্টর, ঠিক আছে? এই টাইমিং এখানে কি করতে হবে, এটা ইমপ্রুভমেন্ট করার জন্য রেগুলার এক্সাম দিতে হবে, ঠিক আছে? বিশেষ করে যারা পুরনোদের, নতুনদের তো কিচ্ছু করার নেই, সিলেবাস না শেষ হওয়া পর্যন্ত হয়তো বা খুব পড়াশোনা করলে হয়ে যাবে। আর যারা পুরনো আছে তাদের কিন্তু এই টাইমিংটা ঠিক করার জন্য কি করতে হবে, রেগুলার একটা করে এক্সাম দিতে হবে, ঠিক আছে? আর থাকছে কি, থাকছে জিকে, ট্র্যাডিশনাল জিকে পোর্শন থাকছে, আর সাবজেক্টিভ যে জিকে গুলো থাকে সেগুলো থাকে। এবার সাবজেক্টিভ জিকেটা কি হয়, সাবজেক্টিভ জিকেটা এমন হয় যে হয়তোবা কেউ দেখা গেলো যে পুরো হিস্ট্রি পড়ে গেছে, থাকে একটা, ঠিক আছে, পুরো হিস্ট্রি থেকে যে হিস্ট্রি কোশ্চেনটা আসছে ঠিক সেই মুহূর্তে এক্সাম হলে গিয়ে তার সেটা মনে নেই, বা সে পড়েনি, এরকম হতে পারে। তো সাবজেক্টিভ জিকে এই পোর্শনটা কি করতে হবে, এইটা পোর্শনটা না আলাদা করে এর জন্য প্রিপারেশন নিয়ে লাভ নেই। নর্মালি একটা বড় এক্সামের জন্য, বা বলতে পারি যে পুরো সিলেবাস কভার করতে হবে, সেইভাবে প্রথম থেকে শুরু করতে হবে, সিরিয়ালি পড়তে থাকতে হবে, অটোমেটিক তার মধ্যে থেকে চলে আসবে কিন্তু, ঠিক আছে? সাবজেক্টিভ জিকেতে কি হয়, ইতিহাস থেকে থাকে দুটো হয়তো, কোনো বার দেখা যাবে সায়েন্স থেকে বেশি দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, যদি সাবজেক্টিভ জিকের কথা বলা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পোর্শনটা একটু ভালো করে পড়তে হবে, মডার্ন হিস্ট্রি পড়তে হবে, ঠিক আছে? আর জিওগ্রাফি থেকে থাকে একটা দুটো করে থাকে। আচ্ছা, আর এই জিকে পোর্শনটা থেকে থাকে, ঠিক আছে? আর ম্যাথ, কম্পিউটার আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে কিন্তু থাকছে। আর একটা কথা, প্রত্যেক বছর যেহেতু পরীক্ষা হবে ওই জন্য সিটটা খুবই কম, মানে 4,000, যেটা আগে 3-4 বছরের মাথায় যখন হতো না, 30,000 বা 35,000 করে থাকতো আর একসাথে হতো, সেই জিনিসটা কিন্তু এখন থাকছে না। এখন দেখা যাচ্ছে হয়তো 5,000 বা 6,000 করে আছে, ওই জন্য কম্পিটিশনটা খুব হাই হয়। তবে এটার যেমন একটা নেগেটিভিটি আছে, পজিটিভিটি কি থাকছে, যে এবছর যদি কারো পরীক্ষা খারাপ হয় তাকে কিন্তু 3-4 বছর ওয়েট করতে হবে না, সে শুধু কন্টিনিউ যদি পড়ে যায় তাহলে তার খুব ইজিলি পরের বার কি থাকছে, একটা অপশন থাকছে যে সে চাকরিটা পেতে পারে। ওকে, এই ছিল বলার। আর আমাদের স্টেট গভর্নমেন্টের আশা করি এখনো তেমন মানে ছাড়েনি কোনো, আশা করি খুব শীঘ্রই কি করব, যে আমরা আশা করব তারা যেন ঠিকঠাক করে এখন থেকে পরীক্ষাগুলো নেয়।
ঠিক আছে, ওকে থাক, তাহলে আমরা এবার আমাদের অঙ্কের দিকে এগোচ্ছি। কি বলেছে, এসআই অন এ সার্টেন অ্যামাউন্ট ইজ 9/16 অফ দ্য প্রিন্সিপাল ইফ দ্য if the numbers representing the rate of interest in percent and time in years be equal, then time for which the principal is lent out is, ঠিক আছে, বলেছে যে সরল সুদে কোন একটা অ্যামাউন্ট কে সার্টেন অ্যামাউন্ট ইজ 9/16 অফ দ্য প্রিন্সিপাল, সার্টেন অ্যামাউন্ট, ও হ্যাঁ সার্টেন অ্যামাউন্ট, ওই আগের দিনে যে লাস্ট অঙ্কটা বলেছিলাম না অ্যামাউন্ট বলতে সেখানে সামের কথাই বলেছি, ঠিক আছে, আমি ভুল বুঝেছিলাম, ঠিক আছে, অ্যামাউন্টস টু বললে কি হতো, সুদাসুল হতো। বলেছে এসআই অনেক সার্টেন অ্যামাউন্ট মানে কিছু পরিমাণ টাকার উপরে এসআইটা কত হয়, ঠিক প্রিন্সিপালের 9/16 হবে। ওকে, তাহলে আর বলেছে যদি নাম্বার রিপ্রেজেন্টিং দ্য রেট অফ ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট এবং টাইমটা যদি একই হয় তাহলে বলেছে উইচ টাইম পর কত দিনের জন্য প্রিন্সিপালটাকে দেওয়া আছে। একদম ইজি অঙ্ক, এরকম অঙ্ক আগেও হয়েছে। তারপরে আবার ব্রেক করে করে একটা অঙ্ক করেছি আমরা যার মধ্যে প্রিন্সিপাল বের করা এবং রেট অফ ইন্টারেস্ট বের করা একসাথেই ছিল। তারপরে আমরা করলাম কি, একটা সাম বের করতে বললো, একটাতে রেট অফ ইন্টারেস্ট বের করতে বললো, আর এটাতে কি রয়ে গেছে, এটাতে রয়েছে যে আমাদের টাইম চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে পি ধরি আমরা এক্স, ওকে, আর আমাদের কি বলেছে, ইকুয়াল বলেছে, তাই তো, আর ইকুয়াল বলেছে। আচ্ছা আচ্ছা, এটা ইজি করে দেই, এটা 16 করি, পি এটা পি করি কত 16, আর আমাদের এক্স বলেছে, টি আমাদেরও এক্স বলেছে, এসআই বলেছে কত, বলেছে 9 হবে, তাহলে এসআই কত 9 হবে, 16 এর 9, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে ডিরেক্ট আমরা কি করতে পারবো, যে 9 ইকুয়ালস টু কত হচ্ছে, পি আর টি বাই 100, ওকে। তাহলে এখান থেকে 4 4 16, 4 25 100, তাহলে এখান থেকে আমরা কত পেয়েছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 25 বাই হলো 4, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু রুট ওভার করলে কত হবে, 9 ইন্টু 25 বাই হলো 4, তাহলে দাঁড়াবে 3 ইন্টু 5 বাই 2, আরে বাপরে 15/2 মানে সাড়ে, টাইম চেয়েছে কি, দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ এত ইকুয়াল দেন টাইম ফর ইস, টাইম চেয়েছে, ওকে। তাহলে 15/2 মানে কত হচ্ছে, বছর বলতে পারি বা বলতে পারি 7 পূর্ণ 1/2 বছর, তাই তো 1 বছর, বা বলতে পারি 7 ইয়ার্স আর 6 মান্থ, আমরা যা খুশি তাই রাখতে পারি, ক্লিয়ার, যেমন অপশনে থাকবে ঠিক তেমনটাই আমাদের করতে হবে। আচ্ছা 18 নম্বরে কি বলেছে দেখি, এ লেন্স ₹2500 টু বি, মানে এ বি কে 2500 টাকা দিয়েছে এবং কিছু পরিমাণ টাকা, যেটা বলেনি ক টাকা, সি কে দিয়েছে, ঠিক আছে, একই সময়ের জন্য এবং 7% হারে একই রেট অফ ইন্টারেস্টে, ঠিক আছে, এবং 4 বছর পরে কি বললো, এ দুজনের কাছ থেকে মোট 1120 টাকা কি পেলো, ইন্টারেস্ট পেলো বি আর সি থেকে। তাহলে সাম বলেছে লেন্ড টু সি, তাহলে বলেছে ক টাকা কাকে দিয়ে দেবে, সি কে সে কত টাকা দেবে, ওকে। আচ্ছা এ কে এ বলেছে 2500 দিয়েছে, বি কে 2500 ইন্টু 4 বছর পি আর টি বাই 100, ওকে, প্লাস সি কে কত দিয়েছে জানি না, বাট একই সময়ের জন্য, তাই তো, ইকুয়ালস টু টোটাল কত পেলো, টোটাল 1120 টাকা টোটাল পেয়েছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু বের করে দেবো, আমাদের অঙ্ক কি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে অঙ্ক, ক্লিয়ার। তাহলে এখান থেকে 4 ইন্টু 7 ইন্টু এক্স বাই 100 ইকুয়ালস টু কত হলো, 1120 বিয়োগ, এটা ইন্টু করবো 25, 4 25 100, 100 আর 7 করলে কত হয়, 700, তাহলে 700, ক্লিয়ার। এটা মাইনাস করলে কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের কত 0, এখান থেকে দাঁড়াচ্ছে 2, 7 4 11, 420, এখান থেকে 100 চলে যাবে, আর এখান থেকে নিচে আসবে 4 ইন্টু 7, ক্লিয়ার, 6 7 42, 60 হবে, 4 15 60, তাই তো, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের 1500 হচ্ছে। তাহলে পরে এ সি কে ক টাকা ধার দিয়েছে, মাথায় রাখতে হবে আমাদের
1500 টাকা কি করেছে, ধার দিয়েছে। তার পরের অঙ্কে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য এসআই রিসিভ ফ্রম টু ডিফারেন্ট সোর্সেস অন রুপিস 1500 ফর 3 years is rupees 13.50, the difference between their rates of interest। ঠিক আছে, মানে কি বলেছে, বলেছে দুটো 1500 টাকা কি করেছে, দুই জায়গায় দিয়েছে। ঠিক আছে, দুই জায়গা দিয়েছে, দুটো জায়গায় দিয়েছে কিন্তু তাদের মধ্যে কি রেট অফ ইন্টারেস্টটা আলাদা। সেই আলাদা হওয়ার জন্য তাদের মধ্যে যে সুদের ইন্টারেস্টটা পেয়েছে তার মধ্যে ডিফারেন্স কত বলেছে, 13.50, সেটা 3 বছরের জন্য। ঠিক আছে, তাহলে বলেছে ডিফারেন্সটা কত, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে ধরলাম প্রথম জনাকে 1500 দিয়েছে, ক্লিয়ার। আচ্ছা, পরের জনাকেও 1500 দিয়েছে, তাই তো। প্রথম জনাকে R1 রেটে দিয়েছে, পরের জনাকে R2 তে রেটে দিয়েছে, প্রথম জনাকে টিউ বলে দিয়েছে 3 বছরের জন্য, একেও বলেছে 3 বছরের জন্য, বাই 100, এখান থেকে বাই 100। এদের ওরা পার্থক্য কত বলেছে, পার্থক্য বলেছে কত, 13.50, তাই তো। এই হলো আমাদের অঙ্ক, একদম ইজি হয়ে যাবে এখান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কমন যাবে, কমন গিয়ে পড়ে থাকছে, আচ্ছা 0 0 কেটে দেই, এখান থেকে 0 0 কেটে দেই, তাহলে কাটলে পরে কমন যাচ্ছে কত, কমন যাচ্ছে 15 × 3 মানে 45, মানে 15 আর 3 আমাদের কি হবে, কমন যাবে। পড়ে থাকবে ব্র্যাকেটে R1 মাইনাস R2, তাহলে ইকুয়ালস টু 1350 কে এটা আমি পয়েন্ট তুলে দিলাম, নিচে 100 করলাম, ক্লিয়ার। তাহলে এখান থেকে R1 minus R2 equals to 1350 by নিচে 100 into 15 into 3, ওকে। 9 15 135 হয়, 90 হবে, ওকে। 3 30 কত হচ্ছে, 90 হবে, 0 0 কাটবো, তাহলে আমাদের R1 আর R2 এর পার্থক্য, মানে তাদের মধ্যে যে কি বলে রেট অফ ইন্টারেস্টের পার্থক্যটা কত হবে, 10 দিয়ে ডিভাইড করে দিলে কত হবে, 0.3% কি হচ্ছে আমাদের পার্থক্যটা, অ্যান্সার হবে এই হচ্ছে 0.3%, ক্লিয়ার। কোথাও ভুল করিনি তো, 1500 ঠিকই আছে, 1500 100 1350, 9 15 135, ঠিক আছে। তারপরের অঙ্কে বলেছে ইফ অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজেস ফ্রম 10% টু 12/1/2%, এ ম্যানস ইয়ারলি ইনকাম ইনক্রিজেস বাই ₹1250। তার এই যে এই ইনকামটা যে বেড়েছে না, এই যে ইনকামটা বেড়েছে, এই ইনকামটা বেড়েছে কিসের জন্য, 10 থেকে 12/1/2 হয়েছে, মানে 2/1/2 বাড়ার জন্য এইটুকু হয়েছে। এইটুকুর যে হেরফের হয়েছে সেটা কিন্তু যে ইনক্রিজ হয়েছে সেটাই। তার মানে প্রিন্সিপালের সেই পার্সেন্টেজ যদি আমি এসআই বের করি এর সমান হবে, সেখান থেকে আমরা প্রিন্সিপাল পেয়ে যাব। তাহলে ধরলাম PRT বাই 100, তো প্রিন্সিপাল আমরা পি ধরলাম। আর কত, আর 10 থেকে 12 হয়েছে, মানে 2/1/2%, ক্লিয়ার। পি আর টি মানে 1 ইয়ার বলেছে বাই 100 ইকুয়ালস টু এর জন্য কত হয়েছে, 1250 হয়েছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, পি ইন্টু 5/2 ইন্টু 1 ইকুয়ালস টু 1250 গুণ 100, ঠিক আছে। তাহলে পি ইকুয়ালস টু 1250 গুণ 100 ইন্টু 2 বাই হলো 5, ঠিক আছে। তাহলে এখান থেকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 25 125, 250, 25 দুগুণে 50, আর 1 2 3 1 1000 1000, মানে অ্যান্সার কত হবে, এর প্রিন্সিপালের পরিমাণ হলো 50,000। তারপরে অঙ্কে বলেছে এ মানি লেন্ডার ফাইন্ডস দ্যাট ডিউ টু এ fall in the annual rate of interest from 8% to 7/3/4%, his yearly income diminishes by ₹61.50, his capital is, মানে সেম অঙ্ক আগে একটা ছিল ইনক্রিজ, এবার একটা হচ্ছে ডিক্রিজ হয়েছে, মানে ঠিক এই পোর্শন ডিক্রিজের জন্যই কি হয়েছে, তার মানে ইনকামটা কমে গেছে, ওকে। তাহলে তার যে ক্যাপিটাল আছে তার উপরে যে পরিমাণ কমেছে পার্সেন্টেজে, সেটারই যে এসআই বের করে তার সাথে ইকুয়াল করে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে, ওকে। তাহলে আগে একটা কাজ করি, এখান থেকে মাইনাসটা করে নিই, 4 7 28 আর 3
31/4, 4টা 32/1 থেকে 32 মাইনাস 31/4, এখান থেকে 1/4%, ঠিক আছে? তাহলে আমাদের ওখানে আর ক্যালকুলেশনটা করতে হবে না। এখানে আমরা এবার পি আর 1/4, টি টি কত বলেছে, টি বলেছে হিজ ইয়ারলি, টি বলেছে 1, ক্লিয়ার, বাই 100 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে 61.50। কেউ যদি চায় যে সে কি করবে, কোন অ্যামাউন্ট ধরে প্রথমে 8% বের করবে, তারপরে এটা বের করে মাইনাস করে করলেও কিন্তু হবে, ঠিক আছে? তো আমি ডিরেক্ট করিয়ে দিলাম, কারণ প্রথমে একটা করানো হচ্ছে বড় করে। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে আমরা পাচ্ছি পি ইকুয়ালস টু এটা ইন্টু করে দিলে কত হবে, ইন্টু করে দিলে, আচ্ছা এখান থেকে দেখাই, পি ইন্টু 1/4, এটা ইন্টু করলে হচ্ছে 6150, এখান থেকে পি ইকুয়ালস টু 6150 ইন্টু 4 হবে, তাহলে এখান থেকে হচ্ছে 400, 4 5 20 2, 4 1 6, 4 6 24, 24600, কোথাও ভুল নেই তো? কম ক্যালকুলেশন ঠিক আছে, ওকে। তাহলে আজকে পর্যন্ত এইটুকুই থাক, পরের দিন আমরা আবার নেক্সট নাম্বার অঙ্ক থেকে করব।